ইতিহাসের মধ্য দিয়ে বাঙালি রবীন্দ্রনাথকে নতুন করে তৈরি করেছে এবং এই রবীন্দ্রনাথ এমন এক রবীন্দ্রনাথ যেটা পশ্চিমবঙ্গের লোকেরা যেটা হয়তো বুঝে উঠতে পারেনি। তাদের কাছে একটা রবীন্দ্রনাথ আছে নিশ্চয়ই, কিন্তু আমাদের কাছে যে রবীন্দ্রনাথ সেটার চেহারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে খুবই আলাদা, কারণ আমাদের ইতিহাসের রক্তাক্ত ইতিহাসের মধ্যে তাকে তৈরি করা হয়েছে। রবীন্দ্রনাথ তো কোনোদিনও জাতীয়তাবাদী ধারণা রাখতে চাননি, বর্জন করতে চেয়েছেন, প্রচন্ড সমালোচক ছিলেন। এবং দুটো দেশের জাতীয়তাবাদী ধারণা তার কাজের উপর ভিত্তি করছে, যে সেটাই তো উল্টে দেওয়া। আমরা যে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা আমাদের জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলছি, সেখানেই তো সবচেয়ে প্রথম উল্টে দেওয়া। এই যে বন্দে মাতরম নিয়ে এত হইচই হলো বাঙালি মুসলমানের মধ্যে, কারণ এটার মধ্যে দুর্গার মূর্তি ছিল এবং এটা নিয়ে দুর্গার প্রশংসাবাচক অনেক কথা ছিল, যার জন্য এমনকি রবীন্দ্রনাথ নিজে পর্যন্ত ওই গানের ওই অংশটুকু সুর করেননি যখন তিনি সুর করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে 30-এর দশকের শেষ দিকে, তার মৃত্যুর কয়েক বছর আগে, রবীন্দ্র দিবসকে তিনি চিঠি লিখে বলছেন যে তোমরা একটা দেশমাতৃকার মূর্তি আবিষ্কার করেছো এবং সেই গানটা তোমরা বলছো জাতীয় সঙ্গীত হবে, আমি তো এটা মানবই না। আমার মতো ব্রাহ্ম যেখানে নাকি এই মূর্তিটাকে আমি গ্রহণ করতে পারছি না, সেখানে মুসলমানরা কীভাবে গ্রহণ করবে? আজ রবীন্দ্রনাথের 84তম মৃত্যুবার্ষিকী। আজ তাকে নিয়ে নানান আয়োজন হবে, অনেক প্রোগ্রাম হবে, কিন্তু তার মধ্যে আমরা একটু থেমে ভাবতে চাই রবীন্দ্রনাথকে আমরা কিভাবে আমাদের এই বাংলাদেশে পেলাম, কোন রবীন্দ্রনাথকে আমরা এখানে পাই, কোন রবীন্দ্র চর্চা আমাদের দেশে হয়, কেমনভাবে হয়। এইসব নিয়ে আজকে আমরা নানান কথা বলবো। নানান কথা না, আধখানা কথাই বলবো, যেহেতু কথার সাঙ্গ হয় না। আমি নাভিন মুর্শিদ, রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করি, গবেষণা করি। আমি সাজ্জাদ শরীফ 2 পাতা কবিতা লিখেছি, সাংবাদিকতা। আমরা যদি রবীন্দ্রনাথকে পেতেও চাই এবং সেটার জন্য আমরা আমাদের পত্রপত্রিকাগুলো দেখি, আমরা রবীন্দ্রনাথকে আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে বড় যে কতগুলো কুসংস্কারের নাম, সুখের নাম আদালত। কারণ রবীন্দ্রনাথ হচ্ছেন এমন একটা চরিত্র যার সম্পর্কে আমরা তাকে পরিণতরে না পাই, শুনে তার থেকে বেশি ও কান কথা থেকে তার থেকে শিখতে, ফলে এটা একটা কুসংস্কারের অত্যন্ত হয়ে উঠেছে। ফলে রবীন্দ্রনাথ এক দলের কাছে খুবই মান্য, আর এক দলের কাছে খুবই পরিচিত। যেমন আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম যে রবীন্দ্রনাথ আমাদের জন্য দরকার আছে কি এই সমস্ত আছে। আমরা কি বুঝতে পারি না যে আমরা যেই ইলগুলো আমাদের ইতিহাসের মধ্যে সংস্কৃতির ভূমিকা পালন করছে তাদেরকে আমরা আগিয়ে যেতে পারি না, তাদের মুখে রবীন্দ্রনাথ এটা আমাদের এই সমাজের মধ্যে। আপনি বললেন পত্রিকার কথা বলে যদি শুরু করি, পত্রিকা আমাদের যদি বলেন রবীন্দ্রনাথের যে ব্যক্তি এবং তার যে চিন্তার যে রসুলিয়াকে কাজ করেছেন এবং চিন্তার যে ভূমিকা রেখেছেন সংস্কৃতি, ভাষার, সাহিত্যের, ইতিহাসের, এমনকি কখনো কখনো যেগুলো বহির্ভূত স্পর্শ করেছে, এগুলো নিয়ে মনে করি বাঙালি এতই ইনকম্পিটেন্ট, এতই তার যে অসামর্থ্য, বুদ্ধিভিত্তিক অসামর্থ্য। রবীন্দ্রনাথ নিয়ে আমার কথা যত বলেছি তাকে আবিষ্কার করতে পেরেছি কম, এবং তার সম্মুখে বলেই কথা বলতে পেরেছি কম। আমি নিজে সত্যি বলতে কি পাঠক হিসেবে রবীন্দ্রনাথের ব্যাপারে অধিকাংশ বই ট্র্যাশ, এই কথাটা বলা হয়তো স্লিপিং কমেন্ট হলো। আমি খুব কম বই পেয়েছি যেখানে গিয়ে আমি রবীন্দ্রনাথকে একটা আলাদা নতুন চোখে দেখতে পেরেছি। এটা হচ্ছে অনেকগুলো কারণ আছে। আমাদের জন্য আরেকটা ব্যাপার আছে, যেমন আমি সবসময় বলি বাংলাদেশে তো 47 থেকে বা তাও আগে আমরা অনেক বুঝতে পারি না যে বৃহত্তর ভারতবর্ষ বা বৃহত্তর বাংলা অঞ্চলে, বিশেষ করে পূর্ববঙ্গের মানুষের একটা বড় ঐতিহাসিক একটা অভিযাত্রা আছে। খেয়াল করবেন যে ব্রিটিশরা যখন নাকি 1757 সালে যখন নিজে ভারতটাকে দখল করে দিত উপনিবেশ হিসেবে, তার মাত্র 7-8 বছরের মধ্যে কিন্তু প্রথম যে বিদ্রোহ হয় কোন প্রস্তুতি ছাড়াই প্রায়, সেটা হচ্ছে পুরো, এবং সেখানে ফকির এবং সন্ন্যাসীরা একযোগে আন্দোলন করেছিল। এটা সাম্প্রদায়িক কিন্তু ছিল, খুবই আশ্চর্য। তো এগুলো আমাদেরকে দেখার, এগুলো প্রথম অনেক ঘটনা গিয়েছে। এখানকার অঞ্চলের লোকেরা ছিল পাণ্ডব বর্জিত। আমরা যে সমস্ত আর্য সমাজ বা সেই প্রাচীন আর্য সাহিত্য দর্শন আমরা দেখি, সেখানে এই অঞ্চলটাকে সবসময় একটা বাতি বা বাতিল যোগ্য একটা জায়গা ফেলে রাখা হয়েছে। এমনকি বাবুরের যে আত্মজীবনী, বাবুর নামের মধ্যে আমরা দেখেছি যে এই লোকেরা এখন রাষ্ট্র গ্রহণ করতে পারে না, কেন একত্র হয় না, এই যে চলাতে বিচ্ছিন্ন একটা জনপদ। তো সেইখানে একটা রাষ্ট্র তৈরি হয়েছে। তারা সেই বাঙালি একটা এমন একটা জাতি যারা একটা এই অঞ্চলের এই ভূখণ্ডের মধ্যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেছে। তো এই যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, সেখানে আমরা যখন করছি তাহলে এই জায়গাটার মধ্যে রবীন্দ্রনাথের ভূমিকা এভাবে যদি দেখি আমাদের তারাভাবে দেখার চোখ আছে। এখানকার
এই যে আর্যরা যাকে ভেবেছিল একটা পাণ্ডব বর্জিত অঞ্চল, সেই অঞ্চলের সবচাইতে নিগৃহীত অবহেলিত একটি জনগোষ্ঠী তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এটা একটা অসাধারণ ঘটনা। আমরা এখনো পর্যন্ত এটা তাৎপর্য হয়তো পুরোটা বুঝে উঠতে পারিনি, কারণ মুক্তিযুদ্ধটা আমি এখনো মনে করি যে আমরা এখনো দ্বিতীয় তত্ত্বের ফ্রেমে দেখি এবং দ্বিতীয় তত্ত্বের একটা নিগেশন হিসেবে দেখি, কিন্তু এটা তার মুক্তিযুদ্ধ তার চেয়ে অনেক বড় ব্যাপার। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে বাংলাদেশ রাষ্ট্রটা হলো, ফলে আমাদের একটা নতুন দেখার পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে, রাষ্ট্রীয় এবং ঐতিহাসিক এবং আমাদের যে রাজনৈতিক সংগ্রামের ইতিহাস সেখান থেকে। তো সেখানে রবীন্দ্রনাথ কেমন? আপনি দেখেন, রবীন্দ্রনাথ 41 সালে মারা গেলেন এবং মারা যাওয়ার সময় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো সমস্ত পৃথিবী পাল্টে গেল। তার পক্ষে ধারণা করাও অসম্ভব ছিল যে এরপরে কী ঘটবে, এত দ্রুত পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে। 3 খণ্ডে, সেই একই দশকের মধ্যে 3 খণ্ডে যে দুটো দেশ হিসাবে যে ভারত আত্মপ্রকাশ করে, ভারত এবং পাকিস্তান, তিনি চিন্তা করেননি। এবং 3 দশকের মধ্যে তার মৃত্যুর যে একটি স্বাধীন রাষ্ট্র হবে বাঙালি প্রতিষ্ঠা করবে, সেটা তার পক্ষে ভাবা কঠিন ছিল। কিন্তু এই অঞ্চলের বাঙালিরা যখন নাকি 60-এর দশকে যখন একটা জাতীয়তাবাদী লড়াই হচ্ছে রাজনীতিতে এবং আমি বলবো সংস্কৃতির ক্ষেত্রে একই সঙ্গে, তখন তারা যে সমস্ত পরিচয় চিহ্নকে ধরতে চেয়েছিল এখানকার লোকেরা, তখন তার মধ্যে একটা ছিল রবীন্দ্রনাথ। তার কাছে তখন একটা প্রস্তুত আইকন হিসেবে যারা ছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ, বাঙালিত্বের ধারণা, এখন সেখানে রবীন্দ্রনাথ খুব প্রবলভাবে উপস্থিত। তো রবীন্দ্রনাথ যেটা ভাবেননি বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের লোকেরা রবীন্দ্রনাথকে ভেবেছেন। তাহলে ঘটনাটা কী হলো? রবীন্দ্রনাথের তাহলে কোন চেহারায় আবির্ভূত হলো এই রাজনৈতিক সংগ্রামের মধ্যে? এটা একটা খুব বড় প্রশ্ন। আমি যদি চট করে যাই, আপনি খেয়াল করবেন যে আমি বলবো যে ইতিহাসের মধ্য দিয়ে বাঙালি রবীন্দ্রনাথকে নতুন করে তৈরি করেছে এবং এই রবীন্দ্রনাথ এমন এক রবীন্দ্রনাথ যেটা পশ্চিমবঙ্গের লোকেরা যেটা হয়তো বুঝে উঠতে পারেনি। তাদের কাছে একটা রবীন্দ্রনাথ আছে নিশ্চয়ই, কিন্তু আমাদের কাছে যে রবীন্দ্রনাথ, সেটার চেহারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে খুবই আলাদা, কারণ আমাদের ইতিহাসের রক্তাক্ত ইতিহাসের মধ্যে তাকে তৈরি করা হয়েছে, মানুষ তৈরি করেছে। আমি নিজে আপনার গোলাম মুর্শিদের লেখার মধ্যে পড়েছি 60-এর দশকে যখন নাকি রবীন্দ্র জন্মশতবর্ষ হচ্ছে, রবীন্দ্রনাথ বইটা বেরোচ্ছে, আনিসুজ্জামানের সম্পাদনা, এগুলো যখন হচ্ছে, ছায়ানট হচ্ছে, অনেক কিছু তো হচ্ছে, এবং পূর্ব পাকিস্তানের শাসকদের একটা প্রবল বিরোধ ছিল, নিষেধাজ্ঞা ছিল, এর মধ্যে জিনিসটা হচ্ছে। সেই সময় যখন নাকি রবীন্দ্রনাথকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে ইন্টারেস্টিং গোলাম মুর্শিদ লিখছেন পত্রিকা কোট করে ওই সময়কার পাকিস্তান আমলের, যে হলের মধ্যে 3 ধরনের ঠাঁই নেই, হল উপচে পড়ছে, লোক জায়গা দেওয়া যাচ্ছে না। কিন্তু ওইখানে আবার যিনি লিখছেন তিনি লিখছেন যে এই লোকগুলোর চেহারা দেখে বোঝা যায় তারা রবীন্দ্রনাথ পড়েনি, তাহলে তারা কেন আসছে? এই যে জাতীয় জাগরণের একটা উন্মেষকাল, ওইখানে ওই সময়টা যে রবীন্দ্রনাথ যে তার এই উন্মেষের সঙ্গে কোনো একটা জায়গায় যে একাকার হয়ে আছে, লোকে হয়তো সেই অস্পষ্ট ধারণা থেকে এসছে। খেয়াল করেন, রবীন্দ্রনাথ না পড়েও রবীন্দ্রনাথ আইকন হয়ে উঠছেন, খুব ইন্টারেস্টিং। আমরা যদি আগে যাই, আরেকটু পেছনে যাই, আপনি দেখবেন যে 30-40-এর দশকে যখন নাকি রবীন্দ্রনাথ প্রায় বাঙালি মুসলমান সমাজের মধ্যে প্রশ্ন উঠছে না রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথের লেখার মধ্যে যথেষ্ট পরিমাণ মুসলমানের উপস্থিতি নেই। তার যারা প্রজা ছিলেন, রায়ত ছিলেন, জমিদার রবীন্দ্রনাথ, তারা হচ্ছে গরিব মুসলমান, তাদের নিয়ে তিনি অত বেশি লিখলেন না কেন বা কথা বললেন, এগুলো প্রশ্নগুলো উঠেছে। তখন গোলাম মুস্তফা, কবি গোলাম মুস্তফা, যিনি নাকি পাকিস্তান আন্দোলনের একজন একনিষ্ঠ সমর্থকই ছিলেন, তিনি লিখেছেন ইন্টারেস্টিং যে রবীন্দ্রনাথের যে লেখার যে ভাব, সেই ভাব যদি আমরা অনুসরণ করি তাহলে দেখব রবীন্দ্রনাথের মধ্যে ইসলামিক মূল্যবোধ অত্যন্ত প্রবলভাবে উপস্থিত। আচ্ছা, কাজী আব্দুল ওয়াদুদের শাশ্বতবঙ্গের মধ্যে রবীন্দ্রনাথকে নিজে লেখা, তার মধ্যে তিনি লিখছেন, আমরা যদি গীতাঞ্জলির লেখাগুলো পড়ি তাহলে মনে হবে যে ইসলামী ভাবের ওই ভাবের দিক থেকে যদি বিচার করি রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ মুসলমান। এখন আমি যখন দেখি কাজী আব্দুল ওয়াদুদ এবং গোলাম মুস্তফার যে আপনার এই মন্তব্যগুলো যদি যাচ করি, তাহলে আমি কি দেখবো ওই সময়টায় যখন নাকি একটা প্রবল রবীন্দ্র বিরোধ বাঙালি মুসলমান সমাজের মধ্যে আছে, তারা কেন এই কথাটা বলছেন? আমার কাছে মনে হয়েছে তখন এই যে বাঙালি মুসলমান এটার যে একটা দ্বন্দ্ব চলছে, এই আইডেন্টিটির একটা, কারণ বাঙালির মধ্যে তো সবসময় এটা ওই আমাদের এই অঞ্চলে তো এটা ছিল, হ্যাঁ, যে কোনটা হবে, এটা তো পরবর্তীকালে আমরা আরও পরিষ্কার হয়েছে যে পরিচয়বাদী রাজনীতির সমস্যাটা, সংকটটা কোথায়, সেটা অন্য প্রসঙ্গ। তখনও তো এগুলো এত তাত্ত্বিক আলোচনা এভাবে করে হয়নি। মানুষ তখন স্বতঃস্ফূর্তভাবে রিঅ্যাক্ট করছে ইতিহাসের সঙ্গে। ওদের ইচ্ছা ছিল যে রবীন্দ্রনাথ, কি বলবো এটাকে, যে তাকে যদি রবীন্দ্রনাথকে কিছু পরিমাণে যদি মুসলমান আমি যদি দেখাতে পারি, তাহলে বাঙালি মুসলমান তাকে যদি গ্রহণ করে তাহলে সে কিছু পরিমাণ বাঙালি হবে। এটার মধ্যে একটা দেওয়া নেওয়ার ব্যাপার আছে, যে আমি বাঙালি মুসলমানের কাছে ওকে গ্রহণযোগ্য করে তুলছি, তাহলে বাঙালি মুসলমান কিছু পড়বে, তাহলে রবীন্দ্রনাথ পড়বে, এই হচ্ছে ব্যাপারটা। এটার মধ্যে একটা দেওয়া নেওয়া আছে, যে ওইটা তোমার একেবারে অপর নয়। তুমি দুইটা যে অপর করে রেখেছো, তুমি যদি এই অপর থেকে এই অপরের দিকে আসো তাহলে তোমার এই অপরত্বর একটা ঘুচবে। এটা হচ্ছিল তার ইন্টারনাল যে
যদি আমি বুঝি লজিক। আচ্ছা, এখন দেখেন খুব ইন্টারেস্টিং, তাহলে বাঙালি রক্তের মধ্যে দিয়ে কী করলো, আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন, খুব মজার। যদি আমি মানে রবীন্দ্রনাথের যে সমস্ত সিম্বলগুলো আছে আপনারা যদি দেখেন, খুব ইন্টারেস্টিং। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথের বিরুদ্ধে তিনি মাঠে গেলেন, গান গাইলেন এবং 2টা গান লিখলেন তিনি, একটা আমার সোনার বাংলা, আরেকটা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। তিনি ভেঙে দেওয়া বঙ্গকে যুক্ত করার জন্য যে গানটা লিখলেন, আমরা ভেঙে দেওয়া দেশকে যুক্ত করার জন্য যে গানটা, আমরা কিন্তু যখন নাকি দেশটাকে ভেঙে দিতে চাইলাম তখন আমরা সেই গান গেয়েছি। ফলে রবীন্দ্রনাথকে কিন্তু আমরা আমাদের ইতিহাসের বেদির মধ্যে নতুন করে স্থাপন করেছি। আপনি দেখেন এই পুরো জিনিসটাকে উল্টে দেওয়া হয়েছে। আপনি দেখেন এই যে বন্দে মাতরম নিয়ে এত হইচই হলো বাঙালি মুসলমানের মধ্যে, কারণ এটার মধ্যে দুর্গার মূর্তি ছিল এবং এটা নিয়ে দুর্গার প্রশংসাবাচক অনেক কথা ছিল, যার জন্য এমনকি রবীন্দ্রনাথ নিজে পর্যন্ত ওই গানের ওই অংশটুকু সুর করেননি যখন তিনি সুর করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে 30-এর দশকের শেষ দিকে, তার মৃত্যুর কয়েক বছর আগে, রবীন্দ্র দিবসকে তিনি চিঠি লিখে বলছেন যে তোমরা একটা দেশমাতৃকার মূর্তি আবিষ্কার করেছো এবং সেই গানটা তোমরা বলছো জাতীয় সঙ্গীত হবে, আমি তো এটা মানবই না। আমার মতো ব্রাহ্ম যেখানে নাকি এই মূর্তিটাকে আমি গ্রহণ করতে পারছি না, সেখানে মুসলমানরা কীভাবে গ্রহণ করবে? তো কিন্তু দেখবেন ঘটনাটা যেটা বলতে চাচ্ছিলাম, 23 মার্চ ছিল পাকিস্তান রিপাবলিক ডে 1971 সাল, কারণ 23 মার্চে লাহোর প্রস্তাব হয়েছিল 1940 সালে। 71 সালে 23 মার্চে তখন টিভি বন্ধ হয়ে যেত 10টা, 10:30 বা 11টার দিকে। তো জাতীয় পতাকা, তখন তো অসহযোগ আন্দোলন চলছে বাংলাদেশে, টেলিভিশনের কর্মীরা সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা পাকিস্তানের পতাকা তুলব না। কীভাবে তাহলে অনুষ্ঠান শেষ হবে? বিরাট উত্তেজনা চলছে। তখন ফাহমিদা খাতুনের গাওয়া আজি বাংলাদেশের হৃদয় হতে গানটা রেকর্ড করা ছিল। সেই গানটা তারা বারবার বাজাতে বাজাতে রাত 12টা যখন ক্রস করে 23 মার্চ যখন 24 মার্চ হলো, তারপর পাকিস্তানের পতাকা তুলে আরেক তারিখে তারা বন্ধ করলেন। এখন ইন্টারেস্টিং, এইটার মধ্যে দেখবেন এই গানটার মধ্যে কিন্তু দেবী মূর্তির উল্লেখ আছে। একটা জায়গায় আছে ডান হাতে তোর খড়গ দুলে বাহাত করে শঙ্কাহরণ, ওটা নিয়ে তো আবার একটা কন্ট্রোভার্সি আছে। তো আপনি যদি বলেন তো তাহলে কি বাঙালি কি তাহলে যেই বঙ্কিমকে বন্দে মাতরমের জন্য পরিত্যাগ করে এলো, তাহলে কি বাঙালি মুসলমানকে তাহলে দেবী মূর্তিকে গ্রহণ করে? ব্যাপারটা এরকম নয় তো। ব্যাপারটা হচ্ছে এই যে দেবী মূর্তিকে যে দেশ মূর্তিতে রূপান্তরিত করা যায়, যেটা নাকি রবীন্দ্রনাথ বলেছিলেন যে তুমি দেশমান মূর্তিকে দেবী মূর্তিতে রূপান্তর করছো, এখানে আমরা আবার এই আইকনটাকে উল্টে দিলাম। আমি বলছি রবীন্দ্রনাথকে এইভাবে করে দেখার জায়গা আছে যে আমরা কিভাবে করে রবীন্দ্রনাথ, ফলে আমাদের এখানকার রবীন্দ্রনাথ এটা বুঝতে হবে যে এখানে আমরা আমাদের মতো করে রবীন্দ্রনাথ তৈরি করেছি, এগুলো আমাদের নতুন পরিপ্রেক্ষিতে দেখার জায়গা আছে। বুঝলেন ব্যাপারটা? এখন আপনি তো মানে যতটুকু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিলেন, আবার রবীন্দ্রনাথ নিয়ে গবেষণা করছেন, আপনি আমার থেকে ভালো বলতে পারবেন, কারণ আমি তো কবিতা লিখি, আমি তো সিম্বল নিয়ে কাজ করি, ফলে আমি এভাবে দেখলাম। আপনি বুঝতে পারবেন এগুলো ঠিক কিনা, বা আপনি কীভাবে দেখেন, আপনি হয়তো এটা আরও ভালো বলতে পারবেন। কি ইন্টেনশন দিয়ে লেখা হলো সেটা একটা জিনিস, কিন্তু কিভাবে সেটা আমরা নিলাম সেটা একটা, সেটা ফেলে দেওয়ার মতো জিনিস না। এই যে আমরা যে উল্টে নিচ্ছি সেটা করা যায় কোনো একভাবে বলেই কিন্তু আমরা এটা করতে পারছি। হ্যাঁ, যে এখন এখানে একটা এক দিক থেকে আমরা বলতে পারি যে এটা আমরা না জেনে বুঝে করছি, কিন্তু আবার অন্যদিকে বলতে পারি এটা আমরা খুব জেনে বুঝেই করছি। হ্যাঁ, কারণ এটা যে এক ধরনের ইন্টারডিসিপ্লিনারিটি আমরা দেখতে পারি, তাই না? এক ধরনের বর্ডার ক্রসিং আমরা দেখতে পারি, যে বাউন্ডারি আমাদেরকে ভাবে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেই বাউন্ডারিটা আমরা মানছি না। কারণ সবচাইতে বড় ব্যাপারটা যেটা আমি বলবো যে এই জায়গায় যে উল্টে দেওয়ার জায়গা থেকে শুরুতেই তো উল্টে দেওয়া। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো কোনোদিনও জাতীয়তাবাদী ধারণা রাখতে চাননি, বর্জন করতে চেয়েছেন। প্রচন্ড সমালোচক ছিলেন। হ্যাঁ, এবং দুটো দেশের জাতীয়তাবাদী ধারণা তার কাজের উপর ভিত্তি করছে, যে সেটাই তো উল্টে দেওয়া। হ্যাঁ, আমরা যে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা আমাদের জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলছি, সেখানেই তো সবচেয়ে প্রথম উল্টে দেওয়া। হ্যাঁ, তো সেইখানে যখন আমরা উল্টে দিচ্ছি তখন তো আমাদের সেটার সাথে মিলিয়ে হলেও আমাদের উল্টে নিতে হচ্ছে। ভালো একটা প্রসঙ্গ তুললেন, খুবই ইন্টারেস্টিং। দেখেন খুবই আপনি 2-3টা ভালো পয়েন্ট বললেন। একটা হচ্ছে দেখেন রবীন্দ্রনাথ তো আপনার ফ্যাসিজমের উত্থান দেখেছেন এবং মুসলিনি নিয়ে তার তো একটা নিজেরই একটা অভিজ্ঞতা আছে। তিনি প্রথমে মুসলিনি তাকে তো ঘুষ দিতে চেয়েছিলেন বইপত্র শান্তিনিকেতনে, এবং তিনি প্রথমে ভেবেছিলেন যে লোকটা খারাপ নয় হয়তো, কিন্তু পরে রোমারোলা যখন তাকে লিখলেন এবং তিনি যখন বুঝলেন, তখন তো তিনি মুসলিনের কার্টুনও পর্যন্ত করেছেন একটা, এবং পরে তো ন্যাশনালিজম বইটাই লিখলেন। এবং দেশের মধ্যে যখন স্বদেশী আন্দোলন হচ্ছে, তখন স্বদেশী আন্দোলনের প্রথম দিকে তিনি তো খুবই সমর্থক ছিলেন, কিন্তু ধীরে ধীরে যখন এটা একটা উগ্র রূপ নিচ্ছে, তখন তিনি প্রচন্ড সমালোচক হয়ে গেলেন এটার, এবং তার ঘরে বাইরে উপন্যাসটার মধ্যে এবং 4 অধ্যায় উপন্যাসটার মধ্যে এটা নিয়ে তার প্রবল সমালোচনা। এবং ইন্টারেস্টিং হচ্ছে দেখেন গেওর্গি লুকাচের মতন মার্কসবাদী তাত্ত্বিক, তিনিও
ঘরে বাইরে উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথের এই অবস্থানকে তিনি ভেবেছেন, পরে যখন সমালোচনা করেছেন তিনি প্রবল সমালোচনা করেছেন যে তিনি সেই উপস্থিত মুহূর্তে সেই আন্দোলনকে কেন সমর্থন করছেন না। কিন্তু আমরা যখন অনেক দূরে এসে এখন দেখছি পিছন দিকে তাকিয়ে, তখন দেখতে পাচ্ছি যে ওই আন্দোলনটা কিভাবে করে একটা সাম্প্রদায়িক বলবো ভাঙনের জন্ম দিচ্ছিল বা দূরত্ব তৈরি করছিল। এবং রবীন্দ্রনাথ হয়তো তার কবি সত্তা দিয়ে, তার অজ্ঞান দিয়ে, তার যে আনকনশাস হৃদয় টের পেয়েছিলেন। এই যে আপনি বললেন একটা কথা, এই যে দ্বিতীয় পয়েন্ট যেটা আপনি বললেন খুব ইন্টারেস্টিং, যে বুঝে করলাম কি না বুঝে করলাম। আপনি খেয়াল করবেন যে মানুষ, এটা একটা অদ্ভুত, ইতিহাসের তো একটা অচেতন আছে, এবং ইতিহাসের অচেতনতা সবসময় যে একইভাবে কাজ করে, মানে একটা নেতা যেভাবে চাচ্ছেন সেভাবেই কাজ করে তা না। আমরা হয়তো অনেকে চেষ্টা করি এটা করতে, কিন্তু জনতা তার মতন করে একরকম করে এগোয় এবং ইতিহাসে একরকম করে গড়ে ওঠে, এবং সেটার মধ্যে সবসময় একটা ব্যক্তির হাত অত স্ট্রংলি থাকে না। আমরা যেভাবে করে একটা ব্যক্তির দ্বারাই সব কিছু হচ্ছে দেখি, সবসময় সেটা হয় না। ব্যক্তির ভূমিকা থাকে, নিশ্চয়ই খুব প্রবল ভূমিকা থাকে। রবীন্দ্রনাথ যে এই যে লোকেরা রবীন্দ্রনাথ শুনতে গেলেন ওইখানে, পড়ে বা না পড়ে, তাদের আনকনশাসের মধ্যে রবীন্দ্রনাথের একটা চেহারা তৈরি হয়েছে। তারা দেখতে পাচ্ছেন যে তারা যে মুক্তির লড়াইটা করছে সেখানে যে গুলাকে সঙ্গী হিসেবে পাওয়া যাচ্ছে, কারণ সে দেখতে পাচ্ছে রবীন্দ্রনাথ এমন একটা মূর্তি তৈরি করেছে, এমন একটা তার প্রতিমা তৈরি হয়েছে যেটা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার কাছে সবচেয়ে এখন ভ্যালুয়েবল, সবচেয়ে মূল্যবান। ফলে তিনি যখন রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরছেন, তিনি তো তাকে বর্জন করে আঁকড়ে ধরছেন না, বাঙালি মুসলমান তাকে নিয়েই রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরছেন। ফলে এই আঁকড়ে ধরার মধ্যে তার একটা রূপান্তর করছে। দেখেন, আপনি খেয়াল করেন, যেই জাতীয়তাবাদ, যদি জাতীয়তাবাদ, আজকে আমরা জাতীয়তাবাদ নিয়ে তো অনেক প্রশ্ন উঠেছে এবং আমরা খুব যথার্থভাবে জাতীয়তাবাদ নিয়ে এই পরিচয়বাদী রাজনীতির বিপদ আমরা দেখতে পাচ্ছি, এখনও দেখতে পাচ্ছি, এমনকি জুলাই অভ্যুত্থানের পরেও আমরা আরো হয়তো আরো তীব্রভাবে দেখতে পাচ্ছি। কিন্তু ধরুন যখন নাকি একটা জাতীয় মুক্তির সংগ্রাম হিসেবে যখন নাকি এটা হাজির হচ্ছে সেই সময়টায়, আপনি দেখবেন যে যেই বাঙালিত্বকে, যেই বাঙালি ধারণাকে পরিত্যাগ করে এসেছিল বাঙালি মুসলমান 47 সালে, সে যখন পাকিস্তানি শাসকের চাপের মধ্যে পড়ে, তুমুল চাপের মধ্যে পড়ে সেই বাঙালিত্বকে সে যখন নাকি গ্রহণ করছে, সে বর্জন করে এসেছিল কেন? তার মনে হয়েছিল 19 শতকে যেই বাঙালির ধারণা তৈরি হয়েছে সেই বাঙালির মধ্যে সে নাই। শুধু সে নাই কেন, আমরা তো এখন বুঝি সাবঅল্টারদের আলোচনা থেকে যে ওইটার মধ্যে বৃহত্তর হিন্দু সমাজে হয়তো অনুপস্থিত, দলিত, নিম্নবর্গ এরা নেই সেখানে, বাঙালি মুসলমান তো আরও দূরে, অন্যান্য ধর্মীয়। কিন্তু তারাই যখন গ্রহণ করে এটাকে তার লড়াইয়ের অংশ হিসাবে, তার আত্মপরিচয়ের অংশ হিসাবে, তখন কিন্তু বাঙালি কিন্তু এক ধাপ এগিয়ে যায়। সে কিন্তু কোনো প্রশ্নহীনতা গ্রহণ করেছে লড়াইয়ের অংশ হিসাবে, এবং করতে করতে কিন্তু সে বুদ্ধিবৃত্তি দিয়ে সে কোনো রাজনৈতিক প্রকল্প হিসেবে গ্রহণ করেনি, সে লড়াইয়ের একটা অস্ত্র হিসেবে গ্রহণ করেছে। এবং যেহেতু গ্রহণ করেছে এবং সে যেহেতু একটা রক্তাক্ত লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কিছুদিন পরে আরও বেশি রক্তাক্ত লড়াইয়ের মধ্যে সে যাবে 71 সালে, তখন কিন্তু এই পুরো জিনিসটা বদলে গেল। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এখানে, আপনি যদি আমাদের সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বলেন, এই যে লড়াইটা করেছে এটাকে ইতিহাসের মধ্যে জনতা অ্যাক্ট করেছে, কিন্তু সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিকভাবে এটাকে আর্টিকুলেট করা, এটাকে ব্যক্ত করার যে দায়িত্ব ছিল, এই দায়িত্বটা আমাদের বুদ্ধিজীবীরা এটা করতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, এখানেই আমি আসলে যেতে চাচ্ছিলাম যে এই যে যেইভাবে রবীন্দ্রনাথ আমাদের সত্তার মধ্যে আসলো 60-এর দশকে, 71-এর চেতনার মধ্য দিয়ে, স্বাধীনতার পরে আমরা একটা অন্য রূপ পাই। কারণ তখন তার রবীন্দ্রনাথ সাবভার্সিভ না, তখন একটা রেজিস্ট্যান্সের সিম্বলও না, তখন তিনি স্টেট স্পন্সর। সেই জায়গায় কিন্তু আমরা বলতে পারতাম বা আমাদের একটা চাহিদাও থাকতে পারতো যে এখন যেই সত্তা নিয়ে স্বাধীনতা হলো, পেলাম, আমরা যার কাজ ব্যবহার করলাম, তার কাজ আর একটু জনপরিসরে ছড়িয়ে দিই। সেই কাজের একটা মূল্যায়ন যদি আপনি আমাদেরকে একটু দেন, যে প্রাতিষ্ঠানিক দিক থেকে, সরকারি দিক থেকে, এবং এই যে আপনাদের মিডিয়ার জায়গা থেকে, পত্রপত্রিকার জায়গা থেকে, যে কোন রবীন্দ্রনাথকে, অথবা এভাবে জিজ্ঞেস করি, কোন রবীন্দ্রনাথকে ছড়িয়ে দেওয়া হলো? হ্যাঁ, এইটা একটা যেটা বললেন আপনি, যে এই যে এখন তো রবীন্দ্রনাথ তো মানে রাষ্ট্রের স্বীকৃত সিম্বল হয়ে গেলেন, জাতীয় সঙ্গীত করলাম আমরা, এগুলো হলো। এখন দেখুন, একটা নতুন রাষ্ট্রের মধ্যে যখন নাকি রাষ্ট্র তাকে একটা কাউকে এখন হিসেবে না, এটা বিরাট বিপদের ব্যাপার, কবির দিক থেকে তো আরও বেশি বিপদের ব্যাপার। সেইখানে আপনি দেখবেন এই যে আমি শুধু রবীন্দ্রনাথকে শুধু না, রবীন্দ্রনাথকে ঘিরে যে সাংস্কৃতিক বল এটা তৈরি হয়েছে, যেটা বাঙালি সংস্কৃতি হিসেবে আমরা গ্রহণ করেছি, যেটা একটা রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যেটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে এলো, কিন্তু আমরা পরে দেখবো সেটা কীরকম একটা
মানে কি বলবো এটাকে, কুক্ষিগত হয়ে গেল, কুক্ষি ক্ষমতা পরবর্তীকালে মানে এটা বলবো যে একটা রিগ্রেসিভ একটা চরিত্র ধারণ করলো যে, হ্যাঁ এটা তো বাস্তবতা, আপনি এই বাস্তবতা তো অস্বীকার করতে পারবেন না, এবং সেখানে সবাই আছে, রবীন্দ্রনাথও আছেন, এটাও বাস্তবতা। এখন এগুলা আমি মনে করি আমাদের এই যে আমি সবসময় একটা জিনিস বলি, এটা যদি আরেকটু যদি কনটেক্সটে তৈরি করে বলি, দেখেন আপনি খেয়াল করবেন যে পশ্চিমবঙ্গে বা পৃথিবীর সব জায়গাতেই এই যে যদি পশ্চিমবঙ্গের উদাহরণ হিসেবে দেখাই, 19 শতককে আমরা সমালোচনা করতে পারি, যারা নাকি আপনার সাবঅল্টার্ন স্টাডিজে যারা আছেন তারাও সমালোচনা করেছেন, কিন্তু আপনি যদি বিদ্যাসাগর, রামমোহন, বঙ্কিমচন্দ্র বা যে লোকগুলো আসছেন প্রত্যেকে তো একটা চিন্তার এজেন্ট হিসেবে এসছেন, কোনো একটা চিন্তা ধরেছেন, হয়তো বৃহত্তর সমাজকে তারা করতে পারেনি কিন্তু কোনো একটা চিন্তাকে তারা করেছেন। কিন্তু জি ইতিহাস যে বিবর্তিত হলো, ইভলভ করলো, প্রত্যেকটা সময় কিন্তু এদের নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি থেকে গবেষণা হয়ে চলেছে, ওরা কিন্তু এগিয়ে নেওয়ার কাজটা করছে, আর্টিকুলেশন দেওয়ার কাজটা করছে, ইতিহাসের সঙ্গে যুক্ত করার কাজটা করছে, ইতিহাসে বদলে যাচ্ছে। আমাদের দায়িত্ব দেখেন, আমাদের এখানে মুশকিলটা হচ্ছে কি, আমাদের এখানে কিন্তু ওদের থেকে বড় ঘটনা ঘটেছে, সেখানে ব্যক্তি নেই, আমাদের এখানে কিন্তু এখানে ব্যক্তি আছে, আমাদের এখানে জনসমষ্টি আছে, আমাদের এখানে 52 হয়েছে, আমাদের এখানে 69 হয়েছে, 71 হয়েছে, আমাদের এখানে 90 হয়েছে, 24 হয়েছে। খেয়াল করেন আমাদের এখানে কিন্তু ওখানে ব্যক্তি, আমাদের এখানে জনতা, এবং জনতা যখন জেগে উঠছে আমাদের ইতিহাসের কোর্স বদলে যাচ্ছে। ওরা কিন্তু ইতিহাসের কোর্স বদলাতে পারে, আমাদের কিন্তু ইতিহাসের কোর্স বদলে যাচ্ছে, আপনি খেয়াল করেন। কিন্তু ওরা যেভাবে করে একটা ব্যক্তির চিন্তাকে ইতিহাসের সঙ্গে যুক্ত করছে এবং বারবার আর্টিকুলেট করছে, আমাদের এখানে এত বড় ঘটনা ইতিহাসের কোর্স চেঞ্জ হয়েছে কিন্তু আমরা কিন্তু ধারণ করতে পারছি না। এখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক দুর্বলতা, এবং এই জন্য এই সাংস্কৃতিক ফ্যাসিবাদটা তৈরি হতে পারলো। কারণ এই সাংস্কৃতিক ফ্যাসিবাদের মধ্যে সমস্যাটা হচ্ছে এটা, আমরা যখন পাকিস্তান আমলে যখন নাকি আমরা এই লড়াইটা করেছি, বাঙালি জাতীয়তাবাদী সংস্কৃতিকে গ্রহণ করেছি, তখন জাতীয়তাবাদের কাল, তখন আমরা গ্রহণ করেছি, কিন্তু এরপরে তো আমাদের ইন্টেলেকচুয়াল টুল চলে এসছে আমাদের হাতে, আমরা ঘটনা, তার চেয়ে বড় কথা বাস্তবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটার চাপ কীভাবে করে অন্য লঘু আর মানে সংখ্যা লঘু যে জাতিগত সত্তাগুলো বাংলাদেশে আছে এদের উপর কীভাবে চাপ তৈরি করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেউ যে আমরা এগুলাকে আবার নতুন করে এটা যে একটা সাংস্কৃতিক একটা বয়ানের মধ্য দিয়ে যে এই চাপটা তৈরি করা হচ্ছে, এটা যে কেউ প্রশ্ন তুললেন না, এখানে হচ্ছে আমাদের বড় বুদ্ধিবৃত্তিক ব্যর্থতা। এইখানে আমি মনে করি যে এই যে পরবর্তীকালে এই যে 24-এ এসে যে অনেক আমি বলবো যে রিপ্রেসিভ একটা শক্তির যে একটা উদ্গীরণ ঘটলো, যার মধ্যে আপনি দেখবেন যে অনেক পশ্চাৎপদ চিন্তাও আছে। এই জিনিসগুলো হতো না, কারণ যখন একটা রিপ্রেশন হয় হতে হতে একটা লাভা জমা হয়, এবং যখন নাকি একটা আধুনিকের মতন বিস্ফোরণ হয়, সেটা হয়েছে কারণ আমরা কনফ্রন্ট করিনি, আমরা রবীন্দ্রনাথকে স্তুতি করেছি, এই আলাপগুলোই হয়নি যে রবীন্দ্রনাথ যে এই রবীন্দ্রনাথ যে সেই রবীন্দ্রনাথ না, যে রবীন্দ্রনাথটা এই বাঙালিত্ব যে সেই বাঙালিত্ব নয়, আমার এখানে যারও বৃহত্তর সমাজ তৈরি হয়ে গেছে। বাঙালি মুসলমান বলে একটা জাতি, একটা অংশ, একটা জনগোষ্ঠী ছিল যারা একটা ইতিহাস পার হয়ে এসছে, এবং যারা আমাদের এখানকার একটা সুবিধাও ছিল যে আমি সবসময় এটা বলি, এটা বললে কেমন শোনা যাবে জানি না, বাংলা অঞ্চলটা যেহেতু পাললিক অঞ্চল এবং এখানে যেহেতু জলীয় ধারার কারণে নদী বা খালবিলের কারণে বিচ্ছিন্ন হয়ে থাকে জনপদগুলো, এখানে যেটা বাবর বলেছিলেন যে এখানে কেন একটা বড় রাষ্ট্র, ওরা কেন রাষ্ট্র হয়ে একত্র হয়ে রাষ্ট্র তৈরি করার চেষ্টা করে না বাঙালি, কারণ বিচ্ছিন্ন প্রকৃতির আঘাতে পর্যদস্ত একটা জনপদ। কিন্তু খেয়াল করবেন অন্যান্য দেশে, ভারত বা এরকম জায়গাতে একটা কোনো আইকন আছে, একটা অশোক স্তম্ভ বা অমুক, যেটা 100 জেনারেশন দেখছে, তাদের মনের মধ্যে গভীরভাবে রেখাপাত করছে কোনো একটা কিছু। আমাদের এখানে সব ধ্বংস হয়ে যায়, আমাদের এখানে গলে যায়, পচে যায়, মিলে যায় মাটির সঙ্গে, নদীর মধ্যে ভেসে যায়। তো এই জায়গাতে এই জন্য কোনো শক্ত ধর্ম টেকেনি। আমি বলবো সেটা আবার একটা ভালো দিকও আছে, খুবই আমি বলছি, এটাই বলতে যাচ্ছি, আমাদের এখানে কিন্তু সবগুলা সমস্ত ধর্ম যেটাই ঢুকেছে, আর্য ধর্ম ঢুকুক, অমুক ধর্ম ঢুকুক, সবকিছুর একটা সমন্বয় আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের মতন করে একটা মানুষকে কেন্দ্র করে এক ধরনের ধর্ম জন্ম দিয়েছে, সেটা বৈষ্ণব ধর্ম হোক, সেটা শাক্ত হোক, সেটা বাউল ধর্ম হোক, বৌদ্ধ ধর্মের যেটা বিবর্তিত হয়েছে সহজিয়া হোক, আপনি নাথ ধর্ম হোক, আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু বাংলার নিজস্ব ধর্ম, বাঙালি কিন্তু নিজের জন্য নিজের যেটা করা সেটা। এমনকি বাঙালি যখন অনুবাদ করতে যাচ্ছে মহাভারত বা রামায়ণ, কাশিরাম দাস হোক, তাই না, বা যে কেউ হোক, করতে গিয়ে কিন্তু সে কিন্তু হুবহু আর ওদেরটা করছে না, ও নিজের মতন করে একটা রামায়ণ তৈরি করছে, একটা মহাভারত তৈরি করছে, যেটার মধ্যে একদম পাললিক বাংলার ছবি আপনি পাবেন। এমনকি ময়মনসিংহের যে আমাদের মেয়ে ওই চন্দ্রবতী, সে যখন রামায়ণ লিখছে, সেই রামায়ণ পুরো একটা ফেমিনিস্ট একটা দৃষ্টিভঙ্গি থেকে সে লিখছে, একটা মেয়েদের দৃষ্টিভঙ্গি থেকে লিখছে। ফলে আমাদের দিক থেকে এই জন্য বলছিলাম যে আমরা যদি এই সাংস্কৃতিক যে এটা মানে আপনার এই যে আমরা গ্রহণ করেছিলাম পাকিস্তান আমলে জাতীয়তাবাদী একটা লড়াই থেকে, 71 সালে যখন আমরা একটা রাষ্ট্র তৈরি করে ফেলেছি, তখন
এটা সুরাহা করা দরকার ছিল, রবীন্দ্রনাথকে নতুনভাবে পাঠ করার ব্যাপার ছিল, জাতীয়তাবাদটাকে নতুনভাবে দেখার দরকার ছিল। এমনকি আমাদের রাষ্ট্রের মানেটা কি বোঝে, এই জনপদে যে আমরা এই জনগোষ্ঠী যেটা রাষ্ট্র তৈরি করলো, এটা আমাদের বোঝার দরকার ছিল। আপনার কি মনে হয় বলেন? আপনিও তো দেখছেন, আপনারও তো একটা মনে হচ্ছে যে আপনি এর ব্যাপারে আপনার কিছু ক্রিটিসিজম আছে, আপনার কিছু পর্যালোচনা আছে, পর্যবেক্ষণ আছে। আমার যেটা মনে হয়েছে যে এই আপনি যেটা বলছেন সেটার সাথে আসলে ভিন্ন তেমন সেটা না, কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা রবীন্দ্রনাথকে টাইমলেস হিসেবে গ্রহণ করেছি। হ্যাঁ, যে আমরা ইতিহাসের বাইরে, ইতিহাসের বাইরে যে রবীন্দ্রনাথ আইকন হলে যেটা হয় আর কি, ইতিহাসের বাইরে ভাসমান একজন রবীন্দ্রনাথ, স্থান কাল পাত্রের বাইরে। হ্যাঁ, এবং আমরা এই চর্চার জায়গা থেকে আমি বলবো যে আমরা রবীন্দ্রসঙ্গীতকে যদি ধরি, তার কাজ যেটা সবচাইতে বেশি আমাদের দেশে প্রচারিত হয়েছে, হ্যাঁ, যে সবচেয়ে বেশি চর্চিত হয়েছে, হ্যাঁ, সেই জায়গা থেকেও আমি বলবো যে আমরা যখন গানটা গাই, আমরা যে ঠিক বুঝে গাইছি সেটা না, আমরা গানটা জাস্ট গাওয়ার জন্য গেয়ে ফেলছি। এই যে, এবং সেটাও কিন্তু একটা চর্চার একটা ধরন, যে শিক্ষা ব্যবস্থার সাথে একটা মিল আছে বা অনেক কিছুর সাথে মিল আছে, কিন্তু আমরা এটা কেন করি? আমরা কেন যখন গাই, আমরা যেই শব্দগুলো ব্যবহার করছি সেগুলোর মানেটা আমরা কেন বোঝার চেষ্টা করি না? হ্যাঁ, যে এবং সেটাই আবার ওই টাইমলেসনেসের ওখানেই আমরা তখন আবার নিয়ে যাই। তো ওটা একটা দিক, এবং সেটার সাথে জড়িত হচ্ছে গিয়ে যে আমরা কোন রবীন্দ্রনাথকে পাই ভাবতে গেলে যে আমরা যে পশ্চিমের দেখা রবীন্দ্রনাথকেই যে আমরা গ্রহণ করি, হ্যাঁ, যে গীতাঞ্জলির পরবর্তী সময়ে, যে নোবেল পাওয়ার পরবর্তী সময়ে তার বিভিন্ন দেশে ভ্রমণ সময়ে যেই ধরনের ছবি, রোব পরা, দাড়ি, হ্যাঁ, মানে সাধু সন্ন্যাসী বেশে, গুরু বেশে, সেই রবীন্দ্রনাথকে পাই। কিন্তু রবীন্দ্রনাথ যখন পূর্ববঙ্গে সময় কাটিয়েছেন, তিনি কিন্তু 30 বছরের যুবক, এবং তিনি যেই সময়ে, এই যদি আমরা বলি বাংলাদেশের বা পূর্ববঙ্গের আকাশ হোক, মানুষ হোক, কৃষক হোক, পদ্মা হোক, যমুনা হোক, এই যে এই ইন্সপিরেশনগুলো যে তিনি জগিয়েছিলেন, হ্যাঁ, তার তো একটা বিশাল একটা অবদান আছে তার পরবর্তী কাজে। সেটা যে কেবলমাত্র পূর্ববঙ্গে বসে লেখা কাজের উপর প্রভাব, সেটা কিন্তু না। হ্যাঁ, যে মানুষ হিসেবে তাকে গড়ে তুলেছে, এটা তো মানে, এবং এই সময়টা তো আসলে যে কোনো মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়। তিনি 30 থেকে 40 বছর বয়সে এই জায়গায় সময় কাটিয়েছেন, এবং একটা জায়গায় তিনি লিখছেন একটা চিঠিতে যে এরকম শূন্য উনি কোথাও দেখেননি, আকাশের শূন্যতা এবং মাটিতে শূন্যতা। যে মাটিতে শূন্যতা কি? এই যে মানুষের শূন্যতা, এই যে এই দরিদ্র মানুষ, তাদের কিছুই নাই, হাহাকার তাদের জীবনে, সেটা দেখে তিনি বলছেন যে এই যে এই ব্যাপকতা যেটা এখানে এসে তিনি দেখছেন, এবং এখানে নানানভাবে যে উনি ইন্সপায়ার্ড হচ্ছেন, হ্যাঁ, সেটার তো একটা বড় প্রভাব তার কাজে, সে সময়কার কাজে। এবং আমরা তার চিঠি দেখলে আমরা খুব ভালোভাবে বুঝি যে এই ধারাবাহিকতাটা কিভাবে গড়ে উঠেছে। যে প্রথমে তিনি আসতেই চাননি, যে এক ধরনের দায়বদ্ধতা থেকে তিনি আসেন, কিন্তু এসে তিনি খুব শীঘ্রই বুঝে যান যে এখানে তার পাওয়ার অনেক কিছু আছে। এই যে এই ব্যাপারটাই যে 6 বছর তিনি একটা নৌকায় কাটিয়ে দিলেন পদ্মা পাড়ে, যে ওই চিত্রটা আমরা মাথায় রাখলেই আমরা কিন্তু বুঝবো যে এটা তো হবেই, যে এরকম আকাশনী যার যে কখনো কোথাও দেখেননি। এবং এই পুরোটা মিলে শহরের মানুষ, হ্যাঁ, কলকাতা থেকে এসে, এবং আমরা তার বিভিন্ন কবিতাতে পাই যে বর্ষা যাপন বা যে সোনার তরী, যে দুটো কবিতা যদি আমরা একসাথে দেখি, তাহলে আমরা বুঝি যে এই পূর্ববঙ্গের বর্ষা এবং কলকাতায় বসে তার জোড়াসাঁকোতে বসে যে বর্ষা, তার যে ভিন্নতা, এই যে এই একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তিনি গেলেন এবং দেখলেন। এখানে এই জায়গাটায় আমার মনে হয় কি যে আমরা বাংলাদেশে বসে এই রবীন্দ্রনাথকে যদি একটু বোঝার চেষ্টা করতাম, আমরা আরেকটু হয়তো তার কাছে যেতে পারতাম। রবীন্দ্রনাথ হয়তো এত দূরের মনে হতো না। যে আরেকটা বলি যে এই যে এই এত ধরনের তার বিরুদ্ধে কথাগুলো আসে যে মুসলমান নিয়ে তিনি কেন লিখেননি, না ওরকম স্পেসিফিক্যালি লেখাটা তো আসলে উনি, আমার মনে হয় না উনি তার নিজের কাজ হিসেবে মনেও করেছেন। কারণ আমরা এইখানে তার থাকার এবং তার
যেভাবে মানুষ দেখেছেন সেটার দিকে তাকালেও আমরা কিন্তু বুঝি যে এক অর্থে তিনি একজন অ্যানথ্রোপোলজিস্টের চোখ দিয়ে তিনি দেখেছেন। হ্যাঁ, উনি যে কাছে যে ঘরের ভিতরে যে বন্ধু হয়ে দেখেছেন সেটা কিন্তু না, তিনি কিন্তু দূরে থেকেই দেখছেন। হ্যাঁ, তার জানালা থেকে, তার নৌকা থেকে, এবং দেখছেন কিভাবে বাচ্চারা খেলছে, দেখছেন কিভাবে মানুষ গোসল করছে, দেখছেন কিভাবে ঝড় এসে ঘর বাড়ি ভেঙে ফেলছে, কিন্তু এবং সেটা নিয়ে তিনি তাড়িত হচ্ছেন, কিন্তু এতটুকু বোধ তার আছে যে তিনি যে এক্স্যাক্টলি তার ভিতর দিয়ে কী যাচ্ছে সেটা তো তিনি বুঝতে পারছেন না। এবং আমার কাছে তখন মনে হয়েছে যে উনি তখন প্রকৃতিকে একটা ডিভাইস হিসেবে ব্যবহার করছেন মানুষের মন বোঝার জন্য। যে এই যে তিনি যে তার কত কাজে আমরা দেখি যে প্রকৃতি এবং মনের যে একটা কানেকশন, যে কীভাবে তিনি বোঝার জন্য মেঘলা আকাশ, মেঘলা মন, এই যে এক ধরনের একটা কানেকশন তিনি খুঁজে পাচ্ছেন, সেটা এক অর্থে মনে হতে পারে রোম্যান্টিক, কিন্তু অন্য অর্থে আমার এই পূর্ববঙ্গের কাজ দেখে মনে হচ্ছে যে না, এটা কিন্তু আসলে যে পুরোপুরি রোম্যান্টিক তা না, ওনার একটা রোম্যান্টিক ঘরানা থেকে এসছেন বলে সেটা মনে হবে, হয়তো তার প্রথম ইনস্টিংক্টটা সেটাই ছিল। কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখছি যে তিনি সেটা দিয়ে বোঝার চেষ্টা করছে যে এই ইফেক্ট যেটা ফেলছে, এই যে ঝড়ে হোক, বৃষ্টিতে হোক, যে মানুষজন মারা যাচ্ছে, সেটা তো আসলে একটা ডাইরেক্ট কানেকশন আছে। তো এটা যে শুধুমাত্র মানসিক সেটা না, এটা একটা মেটেরিয়ালিস্ট একটা জায়গাতেও। এখানে নাভিদ একটা ইন্টারেস্টিং, আমি আপনাকে বলি, জীবন স্মৃতির মধ্যে রবীন্দ্রনাথের একটা অভিজ্ঞতার বর্ণনা আছে। রবীন্দ্রনাথ তো এটা তো বলতেই হবে যে আর্য দর্শন এবং আর্য সাহিত্যের বা আর্য ধর্মের যে বিপুল উত্তরাধিকার, তাতে রবীন্দ্রনাথের মনটা অনেক স্নাত ছিল। উপনিষদ তিনি পড়েছেন গভীরভাবে এবং উপনিষদের দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। তার যে যাকে বলে একটা এপিফেনির মতন একটা আকস্মিক যে একটা চৈতন্যের উদয় হয়, সেটার একটা বর্ণনা তিনি দিয়েছেন রবীন্দ্রনাথ। কারণ ওর বাবা তো একটু ফার্সি সাহিত্য পড়তেন এবং তার বেশভূষা থেকে বোঝা যায় যে তার বাবার তো এমনিতে রবীন্দ্রনাথের উপরে দেবেন্দ্রনাথের প্রভাব খুব বেশি তার বাবার, ফলে সেটা একটু আসতে পারে। তো তিনি তার জীবন স্মৃতির মধ্যে লিখছেন যে তার যে প্রথম একটা উপলব্ধি হলো একটা পরমের উপলব্ধি, যেটাকে বলে আর কি। রবীন্দ্রনাথ একটু আধ্যাত্মিক, তার মধ্যে তো আধ্যাত্মিক তৃষ্ণা ছিল, অস্বীকার করার উপায় নাই। এবং তার অনেক গানের মধ্যে আমরা দেখি, পূজা পর্বের গান বাদ দিলেও তার প্রেমের গানের মধ্যে আমরা দেখবো যে একটা আধ্যাত্মিক তৃষ্ণার বা ব্যাকুলতার বা একটা ইয়ার্নিং আপনি বোঝা যায়, ভাগও করা যায় না যে কোনটা পূজার কোনটা প্রেম, এগুলো বোঝা যায়। তো উনি লিখছেন যে একদিন তিনি ভোরবেলাতে তিনি বসে আছেন ছাদের উপরে এবং তিনি সূর্যোদয় হচ্ছে এবং সেই সময় একটা গাভী তার বাছুরের গা চেটে দিচ্ছে, মা গাভী। হ্যাঁ, এবং উনি বলছেন যে ওই দৃশ্যটা তার মনে হলো যে এই যে পুরো দৃশ্যটা, এই দৃশ্যপট আদিগন্ত বিস্তৃত একটা এবং সেখানে সূর্য উঠছে এবং একটা স্নেহের দৃশ্য, যে একটা প্রাণী যার ইনস্টিংক্টের, যার কোনো বুদ্ধিবৃত্তি নেই কিন্তু শুধু ইনস্টিংক্টটা আছে, একটা প্রাণীসুলভ ইনস্টিংক্ট, সেখানে একটা মা তার বাছুরকে, তার বাচ্চাটাকে গা চেটে দিচ্ছে। ওইটা তার মধ্যে একটা আকস্মিকভাবে একটা চৈতন্যের উদ্দীপন ঘটালো। ফলে রবীন্দ্রনাথ ওনার যে ব্যক্তির, ওনার যে টাইপ, ওনার যে মনের গড়ন, সেখানে প্রকৃতির একটা বিরাট যোগ আছে। তো সেদিক থেকে যদি ভাবেন প্রকৃতির যে নিজের সৌন্দর্য, প্রকৃতির যে বিরাটত্ব, এবং যেখানে মানুষ মানে প্রকৃতি সম্পর্কে আমাদের ভাবনা তো অনেক বদলেছে। প্রাণ প্রকৃতির কথা আমরা এখনও যত বলি, আমরা তো এই জিনিসটা আপনি দেখবেন যে পশ্চিমের সঙ্গে পূর্বের এই অঞ্চলের চিন্তার যে ভাগটা, এখানে কথা বলতে গেলে হয়তো ভারী হয়ে যাবে, কিন্তু আপনি যদি দেখেন যে পশ্চিমে কিন্তু চৈতন্য এবং বস্তু পৃথিবী এটাকে আলাদা করতে পেরেছে বলেই উপনিবেশটা কায়েম করা সহজ হয়েছে, যেটা নাকি দেকার্তেরা করেছিলেন ফিলোসফিক্যালি। এবং পরে আমরা দেখেছি যে জ্ঞানটাকে আলাদা করতে পেরেছে, ফলে আমরা কিন্তু বাংলা অঞ্চলে, এই অঞ্চলে, ভারত অঞ্চলে বা বিশেষ করে বাংলায় আমরা কিন্তু চৈতন্যের সঙ্গে এই যে প্রসার, প্রকৃতি, একে কখনো ভাগ করতে শিখিনি। বাউলদের আমরা ধর্মের মধ্যে দেখি যে তারা একাকার, তারা মনে করেন একটা জিনিসের এপিটোপিট, একটার সঙ্গে একটা ওতপ্রোত। তো রবীন্দ্রনাথের মধ্যে এই ভাবটা কিছুটা পরিমাণে ছিল, কিন্তু সেই প্রকৃতির সঙ্গে পূর্ব বাংলার মধ্যে এসে তার এই গভীর সংযোগটা হয়তো হয়, এবং ফলে পূর্ব বাংলা শুধু তাকে মানুষের জগৎ থেকে বদলে দিয়েছে লেখক হিসাবে, ওই বয়সটা আপনি যেটা বললেন, এবং হয়তো তার আধ্যাত্মিক চৈতন্যের যে উন্মেষ, যেটাতে তিনি যেই প্রক্রিয়ার মধ্যে হয়েছে, সেখানে হয়তো এটার একটা পরিপূর্ণ একটা
পরিপূর্ণতাও হয়তো এসেছিল বাংলায় এসে, যেটা নাকি তার পরবর্তীকালে যার জন্য দেখবো তার লেখাগুলোর মধ্যে, তার গানগুলোর মধ্যে এটার একটা গভীর প্রভাব আর সোনার তরীতে তো আমরা এটা পাই, খুবই এই যে পাচ্ছি। জীবন দেবতার যে একদম, ধারণা হ্যাঁ, হ্যাঁ, আসে, ও সেখানে তো আমরা বলতে পারি যে এই আধ্যাত্মিকতার জন্মটা হয়তো এর মাঝেই, এই প্রকৃতির মধ্যে মিলিয়ে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আসছে হ্যাঁ, জিনিসটা। এগুলো তারপরে সেটার সাথে আমরা সংযুক্ত করতে পারি বাউলদের ধারণা, এবং সেখানেও তিনি কিন্তু এই যে তার যে চেষ্টা বোঝার, জানার এবং সেখানে এগিয়ে নেওয়ার, আমার মনে হয় যে আমরা যে ভুলটা তো করি ঠিক সেই জায়গাতেই, যেখানে তিনি ছিলেন উদার, আমরা ঠিক ওই জায়গায় রিগ্রেসিভ, হ্যাঁ, আমরা সংকীর্ণ, যে আমরা যেখানে তিনি চেয়েছিলেন তার নিজের সীমাবদ্ধতা পেরিয়ে আরেকটু বড় হতে, আরেকটু চিন্তার ধারাটা পাল্টাতে, কিন্তু আমরা ঠিক সেই জায়গাটাতেই কিন্তু পিছিয়ে পড়ে যাই। সেজন্য বললাম যে এই যে ওই টাইমলেসনেসের কাজটা ঠিক সেটাই, যে তাকে আমরা একটা এই যে আইকন হিসেবেই রেখে দিতে পারি, এবং সেখানে আমরা ভুলে যেতে পারি এবং তার বিরুদ্ধে ব্যবহারও করতে পারি এই যে এই টাইমলেসনেসটা, এবং ভুলে যেতে পারি যে এই সময়ে এই মাটিতে যে তিনি সময় কাটিয়ে যে এত বড় একটা ইনফ্লুয়েন্স পেয়েছেন এবং দিয়েও গেছেন, হ্যাঁ, সেটা কিন্তু আমরা সেখান থেকে আমরা বিচ্ছিন্ন। তো সেই জায়গাতেই আমি আবারও হয়তো আমি বারবারই এই শিক্ষা ব্যবস্থার কথাই বলি যে এই যে আমরা কোন রবীন্দ্রনাথকে পাই, আমরা কেন তাহলে এত ঘুরে ফিরে অন্যের চোখে রবীন্দ্রনাথকে দেখে সেই রবীন্দ্রনাথকে এনে সেই রবীন্দ্রনাথ বিরোধিতা করি? আসলে যদি এভাবে করে বলে যদি জিনিসটাকে নিয়ে গিয়ে করি, আপনি যেটা বললেন যে অন্যের চোখে রবীন্দ্রনাথ এবং কিছুটা মুখস্থ রবীন্দ্রনাথ, অমুকে বলেছে সেই আমরা নিজেরা যাচাই করিনি, আমরা নিজে বোঝার চেষ্টা করিনি এবং রবীন্দ্রনাথের সঙ্গে তর্ক করিনি হয়তো, আমরা হয় বর্জন করতে চেয়েছি নয় প্রশ্নহীনভাবে গ্রহণ করতে চেয়েছি। কিন্তু আমাদের বুঝতে হবে, যেটা বলছিলাম, যে আমরা যদি অতীত তো কখনো পেছনের জিনিস নয়, খুবই বর্তমান, কারণ আমার বর্তমানটা গড়ে উঠেছে পেছনের বিপুল যে অতীতের সম্ভার সেটা দিয়ে, এবং যেই লোকগুলোকে আমাদের কনফ্রন্ট করে আমরা মুখোমুখি না হয়ে এগোতে পারবো না। হ্যাঁ, রবীন্দ্রনাথের অনেক বিষয় আমাদের সমালোচনা থাকবে, রবীন্দ্রনাথের অনেক বিষয়ে আমরা তর্ক করব, কিছু জিনিস নেব, কিছু জিনিস হয়তো নেব না, কিন্তু এরকম একটা লোক, যেই লোকটা বিপুলভাবে আপনার ভূমিকা রেখে গেছেন, তাকে তো আমরা এড়িয়ে যেতে পারবো না। এড়িয়ে যাওয়াটা হবে অ্যাকচুয়ালি, যেটা বলবো আমি, যে এটা নিজের ক্ষতি নিজে করা। আমাদেরকে অবশ্যই মুখোমুখি হতে হবে, এবং যেটা হয়, আপনি যখন নাকি একটা ছোট টিলা অতিক্রম করবে, যতটুকু উঁচুতে উঠবেন, আপনি যখন একটা পাহাড়, আপনি যদি একটা পর্বত অতিক্রম করেন তাহলে আরও বেশি উঁচুতে উঠবেন, তাই তো? তো ফলে যারা আমাদের এখানে এরকম মহিরূহ প্রমাণ ভূমিকা রেখে গেছেন, আপনার সেটা পছন্দ হতে পারে, আপনার সেটা অপছন্দ হতে পারে, ইতিহাসের মধ্যে তার বিভিন্ন ভূমিকা থাকতে পারে, প্রশ্ন উঠতে পারে, আমরা যেন প্রশ্নহীনভাবে কাউকে গ্রহণ না করি, যেমন কিছু গ্রহণ করি, রবীন্দ্রনাথকে যেন প্রশ্নহীনভাবে গ্রহণ না করি, কিন্তু আমরা যেন আমাদের সময়ে, আমাদের পরিপ্রেক্ষিতে, আমাদের কালে ইতিহাসের বাইরে রেখে নয়, ইতিহাসের ভেতরে টেনে এনে রবীন্দ্রনাথকে আমাদের মাটিতে দাঁড় করিয়ে আমরা যেন বিচার করি। আমার মনে হয় যে সেটা হবে আমাদের, রবীন্দ্রনাথকে যদি আমরা ট্রিবিউট দিতে চাই, তাহলে তার সঙ্গে তর্ক করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আরেকটা তাহলে একটু প্রশ্ন করি, যে সেটা হচ্ছে কি যে রবীন্দ্রনাথের সর্বজনীনতা নিয়ে, যে রবীন্দ্রনাথ, আপনি কি বলবেন যে এই কারণে সর্বজনীন হতে পারেননি, এই যে আইকন হোক বা এই যে ধরনের রাজনৈতিক কাজে আমরা তাকে ব্যবহার করেছি, যে কারণ আবারও রবীন্দ্রনাথের কাজ দেখলে যেভাবে তিনি আমাদের গ্রাম বাংলার দ্বারা প্রভাবিত, সেখানে তো গ্রাম বাংলার কথা তিনি এত বলেছেন, গ্রাম বাংলায় তার পরিচয়টা থাকার কথা ছিল। হ্যাঁ, এটা একদিক থেকে এই প্রশ্নটা প্রায়ই হয়। রবীন্দ্রনাথ নিজেও বলেছেন যে আমার কবিতায় যে বলেছেন যে হয় নাই সে সর্বত্রগামী। কারোর পক্ষে সর্বত্রগামী হওয়া কঠিন, হয়তো রবীন্দ্রনাথের পক্ষেও কঠিন, সেটা আমার বলার না। কিন্তু কথাটা হচ্ছে যতটা সেটা তো তার কাজও না, কাজটা তো একদমই নয়। আবার এদিক থেকে ভাবলে তিনি সর্বজনীন অর্থে, যে তিনি যেহেতু জাতির সঙ্গীত হয়েছেন তার গানটা, ফলে বাংলাদেশের সবাই কখনো না কখনো এই গানটা গিয়েছে বা শুনেছে, তার চেয়ে সর্বজনীন কেউ হয়নি। না, ওটা হচ্ছে কি আমরা লিটারেসি রেট দেখি নাম লিখতে পারি কিনা, সেটা দেখে ওরকম হয়ে গেল। আমি বলতে চাচ্ছি এই অর্থে যে ভাবেন এটা আবার এই আইকনিক যে এই যে আইকন, ধরুন আমি যদি অন্যভাবে ব্যাখ্যা করি, ধরুন একটা সিলেটি লোক খাস আর একজন চিটগাংয়ের লোক খাস, তারা যখন মুখোমুখি হবেন, তারা দুজনেই নিজেদের বাঙালি বলবেন, কিন্তু হয়তো পরস্পরের কথা তো বুঝতে পারবেন না। একজন যদি খাঁটি সিলেটি ভাষায় কথা বলে, একজন যদি খাঁটি চট্টগ্রামের ভাষায় কথা বলে,
কিন্তু তারপর আমরা মনে করি আমরা একই জাতির অংশ, আমরা একই ভাষায় কথা বলি। খেয়াল করেন আপনি। তো এই জন্য রাষ্ট্র সবসময় তো একটা সবাইকে এক করার জন্য সে কতগুলো জিনিস তৈরি করে, কতগুলো আইকন তৈরি করে, তোমার এক পতাকা, তোমার এক গান, তোমার এক। ফলে ওই দিক থেকে রাষ্ট্র সবসময় একটা সমসত্ব গোষ্ঠী তৈরি করতে চায় ওর কাজ, এবং এডুকেশনের মধ্যে দিয়ে সে নাগরিক বানিয়ে তোলে। মানুষ হওয়ার চেয়ে হয়তো নাগরিক বানানোর দিকে তার ঝোঁক বেশি। রাষ্ট্র সবসময় এটা করবে, একটা ছাঁচ তৈরি করার চেষ্টা করবে, একটা অনুগত নাগরিক সমষ্টি তৈরি করা। তো সেদিক থেকে হয়তো রবীন্দ্রনাথ সেই অনুগত নাগরিক সমষ্টি তৈরি করার একটা আইকন হয়ে উঠেছেন। খেয়াল করেন আপনি। আবার যদি আপনি স্পিরিটের দিক থেকে দেখেন, তাহলে আবার আপনার একটা ডিসিডেন্ট রবীন্দ্রনাথকে পেতে পারেন, যেটা হয়তো ওই আইকন রবীন্দ্রনাথের সঙ্গে লড়াই করবে। তো এখন কথাটা হচ্ছে আমরা তো এখন যারা নাকি এখানে সত্যি সত্যি ইতিহাসটাকে বুঝতে চান, যারা নাকি সত্যি সামনে এগিয়ে যেতে চান, যারা নাকি মানুষের মুক্তির জন্য নানা দিকে, কেউ বিদ্যায়তনে, কেউ রাজনীতিতে, কেউ সংস্কৃতিতে যারা কাজ করেন, তাদের কাজ হচ্ছে এই জঙ্গম ইতিহাসের মধ্যে সেই ডিসিডেন্ট রবীন্দ্রনাথকে বের করা, যে ওই আইকন রবীন্দ্রনাথকে লড়াই করবে। এটার দায়িত্ব হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি যারা আমরা কাজ করি তারা, কারণ এই আইকন দিয়ে ওই আইকন ভাঙাটার অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথকে ভাঙা নয়, এটা হচ্ছে আমাদেরই সামনে যে প্রতিবন্ধকতাগুলো থাকে ইতিহাস যেগুলো সামনের দিকে দেয় সেগুলাই, কারণ আমরা আমাদের এই আইকনগুলোর সমষ্টি। ফলে এটা যখন আমি ভেঙে গিয়ে যাই তখন আমি নিজেকেই ভেঙে গিয়ে যাই। ফলে এই জন্য আমাদের এই তর্কগুলো করা জরুরি, খুব বেশি করে। এই যে আপনি বলতে বলতে আমি ভাবছিলাম যে এই যে আমরা যে গাই আমার মুক্তি আলোয় আলোয়, আবারও হয়তো বুঝে বা না বুঝে, এবং সেটা দিকে তাকালে আমরা বুঝি যে এই রবীন্দ্রনাথ কিন্তু ছোটবেলা থেকেই মুক্তিগামী। তার আমরা জীবন স্মৃতি থেকে পাই যে ছাদে দাঁড়িয়ে তিনি অন্য ছাদে তাকিয়ে ভাবছেন যে সেখানেই স্বাধীনতা, সেখানেই মুক্তি। না, এই যে ছোটবেলা থেকে লড়াই, এই পানি খাওয়ার স্বাধীনতা থেকে শুরু করে, এবং পূর্ববঙ্গে এসেও আবার এই যে জানার, ওই যে লড়াই, চেনার, বোঝার, এবং বোঝা যে মুক্তি মানেই বাকি, স্বাধীনতা মানেই বাকি, এবং বারবার সেটাকে প্রশ্ন করা, এবং সেখান থেকে আমাদের নেওয়ার অনেক কিছু আছে এই সেলফ ক্রিটিক্যাল জায়গাতে, নিজেকে এগিয়ে নেওয়ার জায়গা থেকে। তো সেই মুক্তির পথের রবীন্দ্রনাথ আর এই যে আইকন রবীন্দ্রনাথের লড়াইটা এখন আমরা তাহলে আমাদের দেশে কিভাবে করব? এটা করার মানে এটা তো করার তো কোনো সহজ বিকল্প নাই অ্যাকচুয়ালি। এটার কাজ হচ্ছে গিয়ে এই যে আমরা কতটা ইতিহাসটাকে বুঝতে পাঠ করতে পারছি, আমরা কতটা জনতার আকাঙ্ক্ষাকে পাঠ করতে পারছি, এবং সেখান থেকে আমরা রবীন্দ্রনাথকে কতটা পাঠ করতে পারছি, আমরা নিজেদের কতটা পাঠ করতে পারছি, এটা সবটার সঙ্গে সবটা যুক্ত। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনি যদি ছোট করে বলেন তো আমরা কতটা পাঠ করতে পারছি? আমরা খুব বেশি পাঠ করতে পারিনি। আমি বলবো যে এই পাঠের ঐতিহ্য আমাদের নাই। পাঠ বলতে আমি শুধু বইয়ের কথা বলছি না, আমি বলছি আমাদের ইতিহাস পাঠ দুর্বল, যার জন্য মুক্তিযুদ্ধ এখনো পর্যন্ত ছোট্ট কোটরবন্দি হয়েছে, রবীন্দ্রনাথ কোটরবন্দি হয়েছে। আমাদের ইতিহাসের মধ্যে যে একটা ঝর্ণাধারার মতন যে ইতিহাসের সামনের প্রতিবন্ধকতা খুলে আমরা যে আমাদের সুপ্ত সম্ভাবনাগুলো ইতিহাসের, মানুষের, এমনকি এই যে রাষ্ট্র আমরা স্থাপিত করলাম সেটার আমরা যে করতে পারছি না, সেটা হচ্ছে আমরা খুবই আনক্রিটিক্যাল বর্জন করার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে। যার শিকার হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ, যার শিকার হয়েছে বাংলাদেশ, যার শিকার হয়েছে আমরা, যার শিকার হয়েছে রবীন্দ্রনাথ, প্রত্যেকে অ্যাকচুয়ালি একটা সঙ্গে যুক্ত। আমরা যখনই তর্কের মধ্য দিয়ে, কঠিন আঘাতের মধ্য দিয়ে, যে আঘাতের পেছনে থাকবে গভীর ভালোবাসা, সেটার মধ্য দিয়ে আমরা যখন নাকি করতে শিখব, তখন আমরা শুধু রবীন্দ্রনাথকে অর্গলমুক্ত করবো না, রবীন্দ্রনাথ অর্গলমুক্ত হবেন, আমি মনে করি তার সঙ্গে সঙ্গে আমাদের ইতিহাস অর্গলমুক্ত হবে। সেটি আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় চাওয়া।